ইস! এটা কি বানিয়েছো মধু? একবার চোখে দেখো তো খাওয়ার যোগ্য হয়েছে কিনা। ডিসগাস্টিং। মাধুরী মাছের ঝোলটা একটু মুখে দিয়ে দেখল। সামান্য নুন কম, কিন্তু ততটাও খারাপ নয়। অম্লানের পাতে একটু নুন দিয়েই বলল, একটু মেখে খেয়ে নাও। অম্লান নুনটাকে ভাতের মধ্যে মেখে নিয়ে বলল, হ্যাঁ, সে তো খেতেই হবে। ছাইপাঁশ অখাদ্য কুখাদ্য যা দয়া করে আপনি রেঁধে দেবেন। ওভাবে বলছো কেন? রোজ কি আর এমনটা হয়? একদিন হয়ে গেছে তাই বুঝি? একদিন? আমি তো দেখছি রোজই এমন হচ্ছে। কিন্তু তুমি তো কিছুই বলো না। রোজ রোজ অফিসের সময় এসব বলতে ভালো লাগে না মধু। সারাটা দিন করো কি? ওই তো রান্না আর ঘর গুছানো। এটুকুও মন দিয়ে নিখুঁতভাবে করতে পারো না? পাশের ফ্ল্যাটে অবন্তীকে দেখেছো? বাড়ির কাজ সামলে, ছেলে মেয়ে সামলে অফিসও করে যাচ্ছে কত সুন্দরভাবে। পরনিন্দা পরচর্চায় মন না দিয়ে যা শেখার জিনিস সেটা শেখো। মাধুরী চুপচাপ থাকে। এমন কথা অম্লানের মুখে নতুন নয়। শুনতে শুনতে যেন গাশ হয়ে গেছে। তবুও কাজের ফাঁকে অবসরে ভাবলে বড় দুঃখ হয় ওর। অম্লান কি করে এতটা চেঞ্জ হয়ে গেল? শুধু কাজ নিয়েই নয়, ওর সাদামাটা সাজ নিয়েও আজকাল শোনাতে ছাড়ে না। বলে, তোমাকে দেখলে তো বাড়ির কাজের মেয়ের মতো মনে হয়। বাড়ির কাজ করলে বুঝি একটু পরিপাটি থাকা যায় না? মাধুরী বরাবরই খুব সাদামাটা। তেমন সাজগোজ কোনো কালেই পছন্দ করতো না। বিয়ের আগে যে মাধুরীর ভীষণ সিম্পল লুক দেখে এতটা আকর্ষিত হয়েছিল, তার মধ্যে এতটা পরিবর্তন লক্ষ্য করে মাধুরী মনে মনে অবাকই হয়। পড়াশোনায় মাধুরী মন্দ ছিল না। নিজে সাজগোজ করতে পছন্দ না করলেও ফ্যাশন ডিজাইনিং এর উপর একটা আলাদা আকর্ষণ ছিল। কলেজে থাকতে ওর বন্ধুরা পোশাকের ব্যাপারে ওর কাছ থেকেই পরামর্শ নিত। ফ্যাশন ডিজাইনিং পড়ার খরচ অনেক। মাধুরীর বাবা পোস্ট অফিসে চাকরি করতেন। অসচ্ছলতা না থাকলেও এতটা ব্যয়ভার বহন করা যে বেশ কষ্টকর হবে তা মাধুরী জানতো। তাই বাংলায় অনার্স নিয়ে পড়ার পরিকল্পনা করেছিল। মোটামুটি ভালো নম্বর নিয়ে পাশও করেছিল। তবে মাধুরীর বাবা ওর স্বপ্নের বলি হতে দেননি। দেশের বাড়ির দিকে পৈতৃক জমিজমা বিক্রি করে ওকে ফ্যাশন ডিজাইনিং পড়িয়েছিলেন। মাধুরী যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখনই আলাপ হয়েছিল অম্লানের সঙ্গে। মাধুরী ভেবে অবাক হয়, আশেপাশের সব ডানাকাটা পরিদের ছেড়ে ওর মতো একটা অত্যন্ত সাধারণ মেয়েকে অম্লানের কিভাবে পছন্দ হলো। অম্লান তখন টিসিএস এর জব পেয়েছে সবে। আপাদমস্তক স্টাইলিশ ছেলেটাকে দেখে মাধুরীও তখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। মাধুরীর সিম্পলিসিটি নাকি অম্লানের ওকে ভালো লাগার প্রধান কারণ। যৌবনের মাদকতায় উত্তাল হয়ে তখন দুজনেই প্রেমে বাঁধন ছাড়া। কোনো প্রকারে কোর্স শেষ করে নিজের ক্যারিয়ার তৈরি হবার আগেই বিয়ে নামক জাঁতাকলে আটকা পড়ে গেল মাধুরী। ওর বাবা অনিল বাবুর এই বিয়েতে মত ছিল না। যেই মেয়ের স্বপ্ন পূরণের জন্য পৈতৃক জমি জমা বিক্রি করে দিলেন, সে নিজের পায়ে না দাঁড়িয়ে এভাবে চুপি চুপি বিয়ে করে ফেলবে, তা ওর ভাবনারও অতীত ছিল। মাধুরীর মা সবিতা দেবী তো মেয়ের এই আচরণে অসুস্থই হয়ে পড়েছিলেন। তাই বিয়ের পর মাধুরীর বাপের বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্কই ছিল না। তবে বছরখানেক আগে মা মারা যাওয়ার পর আবার সম্পর্ক সহজ হয়। অম্লান বলেছিল, বিয়ের পর না হয় ক্যারিয়ার নিয়ে ভাববে। অম্লান চাকরি সূত্রে কলকাতায় থাকে। ওর বাড়ি বর্ধমানে। ওখানে ওর বাবা মা আর ব্যাচেলার কাকা থাকেন। বিয়ের পর অসুস্থ শ্বশুরমশাই, আর না করলেই ঠিক হতো। অম্লান চায়নি বলে সন্তান সম্ভবও হতে পারেনি মাধুরী। অম্লানকে এই বিষয়ে কিছু বললেই বলে, সামান্য ঘরের কাজ করেই পারছো না, আবার বাচ্চা। মাধুরী তো চেয়েছিল প্রতিষ্ঠিত হতে। ভেবেছিল একটা বুটিক খুলবে, নিজস্ব বুটিক। সামান্য ভাড়া দিয়ে একটা ঘর নিয়ে অনায়াসে ব্যবসাটা শুরু করতে পারত মাধুরী। কিন্তু অম্লানের তাতেও আপত্তি। ওদিকে দিন রাত কিছু করে না বলে মাধুরীকে খোঁটা দিয়েই চলেছে। ভালোবেসে বিয়ে করলেও একসঙ্গে এক নাগাড়ে না থাকলে বোধহয় মানুষ চেনা সত্যিই সম্ভব নয়। মাধুরীকে বিয়ে করাটা যেন অম্লানের কাছে একটা খেলা ছিল। বিয়ের পরে তেমনভাবে কাছাকাছি আসার সুযোগও হয়নি। তবে এই 2 বছরে মাধুরী বুঝে গেছে ওদের পরস্পরের মধ্যে কতটা অমিল। তবুও মানিয়ে গুছিয়ে নিয়ে থাকার চেষ্টায় ত্রুটি করেছিল না মাধুরী। বিয়ের বন্ধন কি এত সহজে ছিন্ন করা যায়? কিন্তু অম্লানের মধ্যে তো তেমন চেষ্টা নেই। কত দূরে দূরে থাকে আজকাল অম্লান।
কবে শেষ ওকে ছুঁয়েছে তা মাধুরী ভুলেই গেছে। একদিন সব ভুলে মাধুরী অম্লানের একটু কাছাকাছি যেতে চেয়েছিল। অম্লান তীক্ষ্ণ স্বরে বলেছিল, অনেক পরিশ্রম করে ফিরেছি মাধু, তোমার মতো বাড়িতে বসেছিলাম না, আমাকে ঘুমাতে দাও। অম্লান মাঝে মধ্যেই রবিবার ওর বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে আড্ডা দেয়। সেদিন বাইরে থেকে খাবার আসে। অন্তত রাতের রান্নাটা থেকে মাধুরী মুক্তি পায়। তবে ওদের আড্ডায় মাধুরী খুব একটা কমফোর্ট ফিল করে না। তাই মাঝে মধ্যেই এটা ওটা কাজের ছুতো করে উঠে আসে ওখান থেকে। কিন্তু অম্লান এতই আড্ডায় মগ্ন থাকে যে মাধুরীর উঠে আসা টেরও পায় না। সেদিনও রবিবার। অম্লানকে খুশি করার জন্য আজ একটু সাজলো মাধুরী। এমনিতে মাধুরীর মধ্যে তেমন আলগা চটক না থাকলেও সব মিলিয়ে বেশ ভালো লাগে দেখতে। আর সাজলে আরো সুন্দর লাগে। অম্লান মাধুরীকে দেখে বলল, কি ব্যাপার, এত সাজগোজ, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমার বন্ধুরা আসবে, আমি সাধারণভাবে থাকলে পছন্দ করো না তাই। ও, তাই সেজেগুজে মহারানী হয়ে আসর জমাবে? যাকগে, ওরা আজ আসবে না। কি আজে বাজে কথা বলছো তুমি? আমি তোমার স্ত্রী। একদিন ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। ভুলে গেছো সেসব দিনগুলোর কথা? তোমার কাছ থেকে কি একটু সম্মান আশা করা যায় না? পাস্ট ইজ পাস্ট মাধু। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? ও, আমি যে পাস্ট হয়ে গেছি সেটা জানতাম না তো। তা তোমার প্রেজেন্ট কে জানতে পারি? সেসব জেনে তোমার কি হবে? তোমার অভাব রাখিনি তো কোনো কিছুর। থাকছো, খাচ্ছো, পড়ছো, আবার কি চাই? দয়া করছো বুঝি আমায়? এত কষ্টের কোনো প্রয়োজন নেই। আমি কারো জীবনে অবাঞ্ছিত হয়ে বেঁচে থাকতে চাই না। কালকেই আমি চলে যাব বাবার কাছে। বাহ, ভারী স্বার্থপর তো তুমি। আমি কি খাবো চিন্তা করলে না একবারও? আমি তোমার বাড়ির বিনা মাইনের রান্নার লোক নই অম্লান। এবার থেকে টাকা খরচ করে রান্নার লোক রেখেই খাবে। অম্লান এতদিন যাবৎ অনেক কিছু বলে এসেছে মাধুরীকে, অনেক অসম্মান করেছে, কিন্তু মাধুরী রাগ কাটেনি কখনো। আজ মাধুরীর এমন রূপ অম্লান ঠিক এক্সপেক্ট করেনি। আসলে সহ্যেরও তো একটা সীমা থাকে। বিদ্বেষ জমতে জমতে একদিন যে তা আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো বেরিয়ে আসবে, সেটা অস্বাভাবিক কি? আর তাছাড়া একতরফা সম্পর্ককে তো জোর করে টিকিয়ে রাখা যায় না। এটা মাধুরী দেরি করে হলেও বুঝেছে। রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন মাধুরী বাবার কাছে চলে যায়। যাওয়ার আগে অম্লানকে বলে গেল, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব না দিয়ে তোমাকে বিয়ে করাটা আমার জীবনের প্রথম ভুল। সমস্ত পুঁজি শেষ করে কত কষ্ট করে বাবা আমাকে পড়াশোনা করিয়েছিলেন। এখন সারা জীবন তোমার সঙ্গে কাটানোর মতো দ্বিতীয় ভুলটা আমি আর করব না। মুক্তি দিলাম তোমায়। আর কাগজে কলমে মুক্তির জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো। মাধুরীর সিদ্ধান্তের দৃঢ়তা অবশ্যই অম্লানকে কোনোভাবে বিচলিত করলো না। ও বোধহয় এটাই চাইছিল। অনিলবাবুর কাছে আসার পর উনি মাধুরীকে সম্পর্কটা নিয়ে আর একবার ভেবে দেখতে বলেছিলেন। কিন্তু মাধুরী বলেছিল, একটা ভুল না হয় করেই ফেলেছি বাবা, তাই বলে সারা জীবন সেই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে? তুমি তো একাই থাকো, এখানে আমার একটু জায়গা হবে না বাবা? এরপর অনিলবাবু মাধুরীকে আর কিছুই বলেননি। অম্লানের সঙ্গে এখন ওর আর কোনো সম্পর্ক নেই। বছর দুয়েক হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে ওদের। মাধুরী চলে যাওয়ার পরই অম্লানের সঙ্গে ওর কলিগ তানিয়ার সম্পর্কটাও বেশ জমে উঠেছে। তানিয়া ওই অম্লানের ডিভোর্সের পরপরই জয়েন করেছে। তানিয়ার বাড়ি থেকে এই সম্পর্ক কেউ মেনে নিতে পারেনি প্রথমে, কিন্তু প্রচণ্ড জেদি মেয়ের সিদ্ধান্তের বিরুদ্ধেও যাওয়ার কারও সাহস হয়নি। একবার তানিয়ার মা বলেছিলেন, অম্লান ডিভোর্সি, লোকে কি বলবে? তানিয়ার উত্তর ছিল, তাতে কি হয়েছে, বউয়ের সঙ্গে অম্লানের বনিবনা হয়নি তাই ডিভোর্স হয়েছে। তাছাড়া আমি অম্লানকেই ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। সংসার আমি করব। আমার সিদ্ধান্তে অন্য কেউ না গলাক, সেটা আমার একেবারেই অপছন্দের। তানিয়া মাধুরীকে দেখেনি কখনো, আর অম্লান দেখতে চাইলেও দেখার ইচ্ছা প্রকাশ করেনি। অম্লানের অতীত নিয়েও একেবারেই কৌতূহলী নয়। ছোট থেকেই ও খুব জেদি। তানিয়ার মায়ের তো সন্তান সম্ভব হওয়ার কোনো আশাই ছিল না। অনেক ডাক্তার বদ্যি করে তবে তানিয়ার জন্ম। বয়সকালের সন্তান, শাসন সেভাবে করাই হয়নি, সবটাই আদর। যখন যা চেয়েছে এক নিমেষে পেয়ে গেছে। পড়াশোনা অবশ্য ভালোই করেছে, তবে খুব অবাধ্য। এখন তানিয়ার মা বাবা বুঝতে পারেন একটু শাসনের বোধহয় দরকার ছিল। এতদিন তানিয়ার সঙ্গে মিশে অম্লানও একটু আধটু বুঝতে পারছে তানিয়ার মতো এমন ডিমান্ডিং মেয়েকে খুশি রাখা খুব একটা সহজ ব্যাপার হবে না।
কিন্তু এখন আর কিছুই করার নেই। তানিয়াকে বিয়ে না করলে ও যে ঠিক কি করতে পারে তা অজানা নয় অম্লানের। নিজের বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড তানিয়া। প্রায় 1 বছর আগে নামজাদা মেকআপ আর্টিস্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। তাছাড়াও গয়না, ঘরের আসবাব সব কিছুর মধ্যেই একটা ইউনিক ব্যাপার রাখতে চাই ও। বিয়ের আর মাস দুয়েক বাকি। সেদিন তানিয়া অম্লানকে বলল, চলো আজ বিয়ের আর বউ ভাতের শাড়িটা কিনে আনি, আর তোমার পাঞ্জাবি। অবশ্য বউ ভাতে তো তুমি শেরওয়ানি পরবে, দুটোই হয়ে যাবে একসঙ্গে। অম্লান নীরব, যেন তানিয়া যা বলবে তাই হবে। ওর কিছুতেই আপত্তি নেই। গড়িয়াহাটের একটা বেশ ঝাঁ চকচকে শোরুমের সামনে এসে দাঁড়ালো তানিয়া। অম্লানকে বলল, এখান থেকেই সব কিনবো। একজন আমাকে এই দোকানটার কথা বলেছে, কালেকশন নাকি খুবই ভালো। দুজনেই ঢুকলো দরজা ঠেলে। 4টে মেয়ে খুব সুন্দর সেজে দাঁড়িয়ে আছে কাউন্টারে। ওরা যেতেই জিজ্ঞাসা করলো, কি নেবেন ম্যাডাম? বিয়ে ও বৌভাতের পরার উপযোগী ইউনিক কিছু দেখতে চাই, আর উনি পাঞ্জাবি আর শেরওয়ানি দেখবেন। একটি মেয়ে অম্লানকে বলল, আপনি এদিকে আসুন স্যার। অম্লান পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালো। সত্যি খুব ভালো কালেকশন দোকানটায়। অম্লান একের পর এক পাঞ্জাবি দেখে চলেছে, পছন্দ করাই মুশকিল, সবই সুন্দর। হঠাৎ শুনতে পেলেও একজন বলছে, ম্যাডাম, বিয়েতে বেনারসি তো সবাই পরে, আপনি বরং এই ধরনের স্বর্ণচুড়ি ট্রাই করতে পারেন। একদম ইউনিক ডিজাইন, এখানে ছাড়া পাবেন না। খুবই চেনা গলাটা শুনে অম্লান ওইদিকে তাকাতেই বিস্মিত হয়ে গেল। মাধুরী, একেবারেই সাদামাটা মেয়েটি আজ কি ভীষণ স্টাইলিশ। তানিয়ার মতো আলট্রা মডার্ন মেয়েও ওর কাছে ফিকে হয়ে যাচ্ছে। স্ট্রেট চুলগুলোর একটা দুটো মুখের সামনে এসে পড়ছে। মুখে নিখুঁত মেকআপ, তবে একটুও চড়া নয়। ছিপছিপে গড়নে একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরিপাটি করে শাড়ি পরা, ডান হাতে একটা ঘড়ি। তানিয়া অম্লানকে শাড়িটা দেখিয়ে বলল, কি সুন্দর দেখো, আমি এটাই নেব। মাধুরীও তখন অম্লানকে দেখেছে। তানিয়া বলল, আমি শুনেছি আপনারা নাকি ডিজাইনার ব্লাউজও বানান। মাধুরী একটু সামলে নিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, বানায়। আপনি আজকেই মাপ দিয়ে যেতে পারেন। তানিয়া অম্লানকে বলল, তাহলে দিয়েই যায়, বানাতে তো সময় লাগবে। অম্লান ঘাড় নাড়ল। একটি মেয়ে মাপ নেবার জন্য তানিয়াকে পাশে একটি ঘরে নিয়ে গেল। মাধুরী এতক্ষণে অম্লানের দিকে একটু ভালোভাবেই চাইলো। অম্লান জিজ্ঞাসা করলো, কেমন আছো মাধু? মাধুরী মুখে একটা তৃপ্তির হাসি এনে বলল, ভীষণ ভালো গো, এই বেশ ভালো আছি। আমার কতদিনের স্বপ্ন আমি সফল করতে পেরেছি। কবে বিয়ে তোমার? এখনো মাস দুয়েক বাকি। আচ্ছা, ভালো থেকো। ও হ্যাঁ, তোমার হবু বউটি বেশ স্টাইলিশ, তোমার সঙ্গে বেশ মানাবে। তানিয়ার মাপ দেওয়া হয়ে গেছে। অম্লানও ওর পাঞ্জাবি আর শেরওয়ানিটা পছন্দ করে নিয়েছে। মাধুরী ওগুলো নিতেই সাজেস্ট করেছে। এর আগে মাধুরীর কাছে থেকে পোশাক আশাকের ব্যাপারে সাজেশন নেয়নি কখনো। মাধুরী চাইলেও ওকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের পোশাকটাই পরেছে। কিন্তু আজ মাধুরী বলতেই ওই নেভি ব্লু রঙের শেরওয়ানিটাই নিয়ে নিল। টাকা পয়সা মিটিয়ে দিয়ে ওরা বেরিয়ে এলো। অম্লানকে একটু অন্যমনস্ক দেখে তানিয়া বলল, কি হয়েছে বলো তো? অম্লান ঘোর কাটিয়ে উঠে মুখে হাসি নিয়ে এনে বলল, কই, কিছু না তো। তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে। নানা রকম কথোপকথনের মধ্যেও অম্লানের বুকে কেন জানি মাধুরীর কথাগুলোই বাজছে। এই বেশ ভালো আছি, তুমিও ভালো থেকো।